এলাকার সবচেয়ে ভয়ানক গুন্ডা কাঞ্চারাজু। মানুষকে হত্যা করা যেন তার একটা নেশা। নানা অপরাধ করলেও কাঞ্চারাজু ধর্মীয় পণ্ডিত আর সাধু বাবাদের কথা সব সময় অক্ষরে অক্ষরে পালন করে। হঠাৎ করেই একদিন এক সাধু বাবা জানায় কাঞ্চারাজু মৃত্যুর কারণ হবে তারই আদরের বোনের গর্ভে থাকা 3 নাম্বার সন্তান। নিজের জীবন বাঁচাতে কাঞ্চারাজু বোনের অনাগত সন্তানদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তাই তো অসহায় মায়ের তার সন্তানদের পৃথিবীর আলো দেখানোর জন্য আর লালন পালন করার জন্য একই বাড়িতে থেকে নিজের ভাইয়ের বিরুদ্ধে লড়াই করতে হয়। দুষ্ট মিষ্টি ভালোবাসা, টুইস্ট আর থ্রিলারে ভরপুর দেবকী নন্দা বাসুদেব এর কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। দেবেন্দ্র নামের এক ব্যক্তি তার সঙ্গীদের বলছে, যদি আমাদের উত্তর দিকের জমি কাঞ্চারাজুর আন্ডারে চলে যায় তাহলে তো ওর অনেক লাভ হবে। তাই তো জমি দখল করতে ও উঠে পড়ে লেগেছে। আমিও পুলিশকে ইনফর্ম করেছি। কাঞ্চারাজুকে শর্টকাটে আমরা রাজু নামেই ডাকি। রাজুর বাড়িতে আজ বড় করে ধর্মীয় অনুষ্ঠান চলছে। রাজুর বোন 9 মাসের প্রেগনেন্ট, তাই এই অনুষ্ঠানের আয়োজন চলছে। তিনি 6 বছরের সময় খুব অসুস্থ হয়ে পড়েছিল। কোনো ওষুধই কাজ করছিল না। সাধু বাবার রক্ষা কবচ দেওয়ার সাথে সাথেই তিনি সুস্থ হয়ে যায়। এরপর থেকেই রাজু ধর্ম এবং সাধু বা পণ্ডিতের কথা খুব ভালোভাবে মেনে চলত। নিজের বোনকে দূরে রাখবে না বলে বোন জামাইকে ঘর জামাই বানিয়ে নেয়। এই সময় দেবেন্দ্রের কমপ্লেনের জন্য পুলিশ অফিসার তার দলবল নিয়ে এসে রাজুর খোঁজ করতে থাকে। আমরা দেখতে পাই রাজু তো দেবেন্দ্রের কাছে গিয়েছে। রাজু বলে, কিছু জমির জন্য কমপ্লেন চলে গিয়েছে পুলিশের কাছে, তাহলে এবার দেখ আমার তাণ্ডব। এই বলেই দেবেন্দ্র লোকেদের একে একে রাজু হত্যা করতে থাকে। এক সময় ভয়ে দেবেন্দ্র রাজুকে বলে, মাফ করে দাও, তোমার যত জায়গা লাগে তুমি নিয়ে নাও, তবুও দয়া করে আমার প্রাণটা ভিক্ষা দাও। তবে কে শুনে কার কথা। রাজু নিমিষেই দেবেন্দ্রকে সেখানে মেরে ফেলে। রাজুর সঙ্গে দেবেন্দ্রকে ওই জমিতেই পুড়িয়ে দেয়। এরপর সেই একটা ভাব নিয়ে নিজ বাড়িতে প্রবেশ করে রাজু। পুলিশ অফিসার তাকে কমপ্লেনের কাগজ দেখায়। রাজু বলে, মৃত মানুষের কমপ্লেন জায়েজ নয়, আগে সকল প্রমাণ জোগাড় করে তারপরে এখানে এসো। অফিসার বলে, তুমি আইনের চোখে ধুলো দিতে পারো, ন্যায়কে অপমান করতে পারো, কিন্তু ধর্মের অপমান করতে পারো না তুমি। রাজু বলে, ধর্মের নামে তোমার চোখে যে সাহস দেখলাম সেই সাহস আমি উপড়ে ফেলবো। সাবধানে থেকো, খুব দ্রুতই তোমার সাথে আমার দেখা হবে। ধর্মীয় অনুষ্ঠান পালন করার পর পণ্ডিত মশাই রাজুকে জানায়, আপনার বোন আর তার বাচ্চার সুস্বাস্থ্যের জন্য কাশিতে যে গঙ্গা জল দিয়ে আপনাকে গোসল করতে হবে। পণ্ডিতের কথা মতো রাজু কাশিতে চলে যায় আর নানা ধরনের নিয়ম কানুন মেনে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে থাকে। গঙ্গার সামনে রাজুকে দেখে একজন সাধু বাবা বলে ওঠে, মৃত্যু, নিশ্চিত মৃত্যু। রাজু বলে, সত্যি বলেছেন বাবা, মৃত্যু সব সময় আমার সাথেই ঘোরে, একটা অন্যরকম সম্পর্ক আমাদের। সাধু বাবা বলে, তোর মৃত্যু তোর ঘরেই রয়েছে, তোর মৃত্যু তোর বোনের গর্ভে থাকা সন্তানের হাতেই হবে, তোর মৃত্যু তোর বোনের তৃতীয় বাচ্চার হাতেই হবে। সৃষ্টিকর্তার লিখন, এই লিখন বদলাতে পারবি না। বাড়ি ফিরে এসব কথা ভাবতে ভাবতেই রাজুর বোনের নবাগত বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। এমন সময় পুলিশ অফিসার সকল ফোর্স নিয়ে আসে। অফিসার রাজুর কলার টেনে ধরে বলে, প্রমাণ হাতে এসে পড়েছে। দেবেন্দ্র ছোট ভাই ভূপতি তোর ব্যাপারে সাক্ষ্য দিতে রাজি হয়েছে, এখন চল আমাদের সাথে। দেখা যায় আদালতে সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রাজুকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অনেক হলো ভিলেনের পরিচয়, এবার একটু নায়ক নায়িকার চাপটারে যাই। কয়েকটা বছর পর গ্রামে জন্মাষ্টমীর উৎসব চলছে। আজ এই অনুষ্ঠানে যে সবার প্রথমে হাড়িটি ভাঙতে পারবে তাকে এই গ্রামের হিরো বলে সম্বোধন করা হবে। এখানে গ্রামের প্রভাবশালী রঙ্গা ভাই আসে। তার চেলাফেলারা সকল প্রার্থীকে কাদার পানিতে চুবনি খাইয়ে দেয়। এরপর রঙ্গা ভাইকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। কিন্তু এই মুহূর্তে রোমিওর এন্ট্রি হয়। এই হচ্ছে রোমিও কৃষ্ণা। কৃষ্ণা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এ সময় রঙ্গা ভাইয়ের গুন্ডারা তাকে বাধা দিতে চাইলে কৃষ্ণা তাদের হাত থেকে ফসকে গিয়ে রঙ্গার চোখের সামনে দিয়ে লাঠিটি নিয়ে নেয় আর সকলকে প্রতিহত করে কৃষ্ণা হাড়িটি ভেঙে ফেলে। তাই তো এই গ্রামের হিরোর উপাধি পেয়ে যায় কৃষ্ণা। কৃষ্ণের মা একদিন তার ছেলের মঙ্গলের জন্য পণ্ডিতের কাছে যায়। সাধু বাবা জানান, তোমার ছেলের জীবন বিপদের মধ্যে রয়েছে, এমনও হতে পারে ওর মাধ্যমে অন্য কারো জীবনে বিপদ চলে আসবে। কৃষ্ণের মা বলে, আমার দুটো সন্তান মারা যাওয়ার পর তৃতীয় সন্তান কৃষ্ণা বেঁচে রয়েছে। পণ্ডিত বলে, আপনার ছেলে অবশ্যই জেলে যাবে, তাতে আপনার ছেলে কাউকে হত্যা করুক কিংবা নিজে মৃত্যুবরণ করুক, একটা ভয়ানক বিপদ ঘটবেই। এই নিন রক্ষা কবচ, আপনার ছেলের হাতে পরিয়ে দেবেন। এই কবচই আপনার সন্তানকে রক্ষা করবে। মা বাড়িতে গিয়ে তার ছেলের হাতে এই রক্ষা কবচ বেঁধে দেয়। মা বলে, এই বছরটা তোর জন্য খুবই অশুভ, একটু সামনে থাকিস বাবা। কৃষ্ণাদের একটা শাড়ির ফ্যাক্টরি আছে। কৃষ্ণা অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে নানা শাড়িতে
কারুকাজ ফুটিয়ে তোলে। তাদের এই শাড়ি দেশের সকল স্থানে খুব জনপ্রিয়। যাই হোক, ফিটফাট হয়ে কৃষ্ণা এক বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়। সেখানে কৃষ্ণার বন্ধু মজনু তার লায়লাকে খুঁজে বেড়াচ্ছে, যদিও মজনুর লায়লা হতে কোনো মেয়েই আগ্রহী নয়। কৃষ্ণা তার সকল বন্ধুদের সাথে দেখা করে বিয়ে বাড়ির কাজে সাহায্যের জন্য এগিয়ে গেলে হঠাৎ করেই পাশে থাকা জানলার মধ্য থেকে একটা চাঁদ মুখ দেখতে পায়। আকাশে থাকা চাঁদের নাম সাতিয়া। রোমিও তার জুলিয়েটকে দেখে তো ফিদা হয়ে যায়। তার বন্ধু মজনু বলে, কি রে, কি হয়েছে তোর? কৃষ্ণ বলে, হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। মজনু বলে, হ্যাঁ, তুই করলে রাসলীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা। এই সময় একজন লোক এসে খাবারের ব্যাপারে কৃষ্ণকে জিজ্ঞেস করে। কৃষ্ণ তাকে খাবারের সাইড দেখিয়ে দেয়। কথা শেষ করে কৃষ্ণ ঘুরেই দেখে তার আকাশের চাঁদ তো মেঘেতে ঢাকা পড়ে গিয়েছে। কৃষ্ণ চারিদিকে সাতিয়াকে খুঁজতে থাকে। দেখা যায় সাতিয়া মন্দিরে প্রার্থনা করছে। কৃষ্ণ দ্রুত গিয়ে সাতিয়ার সামনে দাঁড়িয়ে প্রার্থনা শুরু করে। এই সময় পূজারী প্লেট নিয়ে আসলে কৃষ্ণ প্লেটে থাকা প্রদীপে হাতের ছোঁয়া লাগায়। ঠিক এই মুহূর্তে কৃষ্ণের হাতের রক্ষা কবচ প্লেটের ফুলের ওপর পড়ে যায়। পূজারী সেই ফুলগুলো সাতিয়ার হাতে তুলে দেয়। সাতিয়া ফুলগুলো তার মাথায় গুজে রাখে। কৃষ্ণা খেয়াল করে তার রক্ষা কবচ তো সাতিয়ার চুলের ফুলে আটকে গিয়েছে। সাতিয়া মন্দির থেকে বের হয়। কৃষ্ণা তার পিছু করতে থাকে। যেই না রক্ষা কবচ নিতে চুলে হাত দিতেই যাবে, অমনি সাতিয়া কৃষ্ণার দিকে ঘুরে তাকায়। কৃষ্ণা বলে, আসলে আমার রক্ষা কবচ। এই বলেই সাতিয়ার চুল থেকে রক্ষা কবচটি নিয়ে নেয়। হাতে বাঁধার চেষ্টা করতে করতে বলে, আমার মা দিয়েছিল। এ কথা শুনে সাতিয়া কৃষ্ণার হাতে রক্ষা কবচ বেঁধে দেয়। এরপর চলে যায়। মজনু এসে কৃষ্ণাকে নিয়ে একটু দুষ্টামি ফাজলামি করে। কিছুক্ষণ পরে সাতিয়া এসে কৃষ্ণকে বলে, এক্সকিউজ মি, আপনি মেহমানদের জন্য একটু চায়ের ব্যবস্থা করে দিন। কৃষ্ণা বলে, অবশ্যই। সাতিয়া চলে যায়। কৃষ্ণা মজনুকে চার ব্যবস্থাপনা করতে পাঠিয়ে দেয়। এর মধ্যে কৃষ্ণার ফোন আসলে তার ফ্যাক্টরির শাড়ির ব্যাপারে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ করেই দেখা যায় সাতিয়া এসে বলে, কি হচ্ছে এসব? আপনি তো কাজ না করে ঘোরাঘুরি করছেন, এখনো বয়স্করা কোল্ড ড্রিঙ্কস পায়নি। এসব কার দায়িত্ব? হ্যাঁ? হালকা পাতলা ঝাড়ি দিয়ে সাতিয়া চলে যায়। কৃষ্ণা তার পিছু করতে গেলে সাতিয়া বলে, আপনি নিজের কাজ ছেড়ে আমার পিছু করছেন কেন? এখন কি আপনার কাজ বারবার আমি স্মরণ করিয়ে দেব? সাতিয়ার কোনো কথায় কৃষ্ণা বুঝে উঠতে পারে না। এ সময় মজনু কৃষ্ণাকে সামনে দেখতে বলে। দেখা যায় ক্যাটারিং সার্ভিসের লোকেদের পোশাক আর কৃষ্ণার পোশাক একই রকমের হয়ে গিয়েছে। তাই তো সাতিয়া কৃষ্ণাকে ওয়েটার ভেবেছে। কৃষ্ণা রেগে সাতিয়াকে খুঁজতে থাকে এই ব্যাপারে দু চার কথা শুনিয়ে দেওয়ার জন্য। ভেতরের রুমে গেলে দেখা যায় কন্যা বিয়ে করবে না, সেজন্য কান্না করছে। কৃষ্ণা তো রেগে যায়, মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছে কেন? কন্যার ভাই জানায় বোনের ইচ্ছেতেই বিয়ের আয়োজন করা হয়েছে, কিন্তু শ্বশুরবাড়ি চলে যাওয়া লাগবে এই ভেবেই বোন কান্না করছে। কৃষ্ণা নানাভাবে বিয়ের ব্যাপারে মেয়েটিকে বোঝায়। কৃষ্ণা বলে, তোমার শ্বশুরবাড়ির লোকজন তো খুবই ভালো মানুষ, তোমার তো কোনো চিন্তা নেই। কিন্তু তাদের তো জানা নেই দুদিন পর তুমি যে শ্বশুরবাড়ির লোকদের নাচাবে, এর হাত থেকে তাদের কে বাঁচাবে? একমাত্র সৃষ্টিকর্তাই বাঁচাতে পারবে। দুষ্টু মিষ্টি কথা শুনে মেয়েটি হেসে ওঠে। এরপর বিয়ের মণ্ডপে গিয়ে বিয়ের কার্যক্রম শুরু হয়ে যায়। হুট করেই একজন লোক এসে বলে, দিদি, রঙ্গা ভাই আপনাকে ডাকছে, দ্রুত চলুন। কৃষ্ণা তার পিছু করতে থাকে। সাতিয়া বলে, আমার পিছু করো না। কৃষ্ণা বলে, আমি তো শুধুমাত্র তোমার কানের দুল দিতে এসেছিলাম। কানের দুল নিয়ে সাতিয়া চলে যায়। সাতিয়ার ব্যাপারে তার বান্ধবীদের কাছ থেকে কৃষ্ণের সকল ইনফরমেশন নিয়ে নেয়। তাই তো পরদিন থেকেই তার ডিউটি শুরু করে দেয়। রঙ্গা খেয়াল করে কৃষ্ণা তাদের গাড়ির পিছু করছে, তাই তো রঙ্গা গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থেকে নেমে রঙ্গা রেগে কৃষ্ণাকে জিজ্ঞেস করতে থাকে, কিরে, পিছু করছিস কেন? কৃষ্ণা বলে, দুঃখিত রঙ্গা ভাই, যখন থেকে খেলায় আপনাকে হারিয়ে দিয়েছি আমার ভেতরে অনুশোচনা হচ্ছে। আমি আপনার মতো একজন ভালো আর সৎ মানুষকে হারিয়ে দিয়েছি, তাই তো আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই রঙ্গা ভাই। দূর থেকে সাতিয়া কৃষ্ণার আকারে ইঙ্গিতে বলা কথাগুলোর মানে বুঝে নেয়। কৃষ্ণা বলে, রঙ্গা ভাই, বন্ধুদের ফোন দেওয়া নেওয়ার দরকার আছে না? রঙ্গা বলে, আচ্ছা তাহলে নাম্বার লেখ। কৃষ্ণা বলে, আপনি কেন কষ্ট করতে যাবেন? আমি নাম্বার বলছি, আপনি শুনুন। কৃষ্ণা নাম্বারগুলো চিৎকার করে বলতে থাকে, আর এদিকে সাতিয়া তার মাইন্ডে নাম্বারগুলো সেট আপ করে রাখে। রঙ্গা বলে, আরে এই নাম্বার দেওয়ার জন্য এত চিৎকার করার দরকার কি? কৃষ্ণা বলে, স্মরণ রাখার জন্য ভাই, আসতে বললে আপনি ভুলেও যেতে পারেন। কৃষ্ণার কথার আগামাথা কিছু না বুঝেই রঙ্গা সেখান থেকে চলে যায়। পরদিন কৃষ্ণা আর তার মা মন্দিরে যায়। কৃষ্ণার মা তার ছেলেকে মন্দিরে চক্কর লাগাতে বললে ছেলে তার মাকে এসব নিয়ম কানুন পালন করতে পাঠিয়ে দেয়। মন্দিরে চক্কর লাগানোর সময় কৃষ্ণার মা দূর থেকে একটা শাড়ি পরা মেয়েকে দেখে তার কাছে যায়। দেখা যায় এই মেয়েরই সাতিয়া ছিল। প্রথমে কৃষ্ণার মা সাতিয়ার সাথে পরিচিত হয়। এরপর
সাতিয়ার পরনে থাকা শাড়ির কারুকাজ দেখে কৃষ্ণার মা খুব প্রশংসা করে। এরপর তার ছেলে কৃষ্ণাকে ডাক দেয়। কৃষ্ণা তার মায়ের কাছে আসে। সাতিয়াকে দেখে কৃষ্ণা হাই বলে। কৃষ্ণার মা বলে, ও শাড়িটা কত সুন্দর, তাই না? সাতিয়া বলে, এই শাড়ি আমাকে দেবী মার পূজারি দিয়েছে। কৃষ্ণার মা বলে, আচ্ছা, দেবীর কাছে চাইলাম আমি, আর শাড়ি দিল তোমাকে? কৃষ্ণা বলে, আরে মা, এই শাড়ি ওর কপালেই ছিল। এই সুযোগে মা তার ছেলের ফ্যাক্টরি আর তার কারুকাজের প্রশংসা করতে শুরু করে। কৃষ্ণা বলে, মা, তোমার কার্যক্রমের সময় শেষ হয়ে যাচ্ছে। এই কথা শুনে মা দ্রুত নিয়ম পালনের জন্য সেই স্থান থেকে মন্দিরের ভেতরে প্রবেশ করে। কৃষ্ণা সাতিয়াকে বলে, তুমি বিয়ের অনুষ্ঠান থেকে বেরোনোর সময় একবারও বিদায়ও জানালে না। তোমার বান্ধবীরা জানালো তুমি তেমন একটা কারোর সাথে কথা বলো না। প্রতিদিন রঙ্গা ভাই তোমাকে নিতে আসে। সাতিয়া বলে, সে আমাদের খুব কাছের ফ্যামিলির বন্ধু হয়। কৃষ্ণা বলে, বিয়েতে একটা সুতো আমাদের একত্রিত করেছে, আর এখন এই শাড়ি। আমাদের দেখা হওয়াটাই সৃষ্টিকর্তার ইচ্ছে। এসব কথা বলতে বলতে তারা মন্দিরের বাইরে বেরোলে দেখতে পায় একজন গর্ভবতী মহিলাকে সকলের সামনে চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। বাবা তার সন্তানকে বাঁচাতে গেলে বৃদ্ধ বাবাকেও ধাক্কা মেরে ফেলে দেয়। কৃষ্ণা নিজেরা কন্ট্রোল করে সেই ব্যক্তিকে নর্মালি এই বিষয়টা হ্যান্ডেল করতে বলে, তবে তিনি কৃষ্ণার কথায় তেমন একটা পাত্তা দেন না। পাশ থেকে একজন ব্যক্তি বলে ওঠে, হে ভাই, স্ত্রীর সন্তান তার, তোমার এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কৃষ্ণা এবার তার কানে ঠাড়িয়ে একটা চড় লাগায়। এরপর অত্যাচার করা ব্যক্তিকে তুমুলভাবে ধুলাই করে। শেষে কৃষ্ণা বলে, দেখ ভাই, তোর উপর ভরসা করে বাবা মা ছেড়ে এই মেয়েটি তোর কাছে এসেছে। প্রতিদিন ভালোবাসা দেখানোর দরকার নেই, কিন্তু তাই বলে তাকে কষ্ট দেওয়ার অধিকারও তোর নেই। মেয়েরা শুধুমাত্র মা, বোন বা স্ত্রীর সন্তান নয়, তারাও মানুষ, আর মানুষের ইচ্ছে আছে, স্বাধীনতা রয়েছে। তাই তো মেয়েটিকে তার ইচ্ছের মতো বাঁচতে দে। এসব কথা শুনে সাতিয়া ইমপ্রেস হয়ে যায়। কৃষ্ণা সাতিয়ার কাছে গিয়ে বলে, আমি কিন্তু গুন্ডা নই, আমি শুধুমাত্র আমার ইচ্ছে মতো চলি। সাতিয়া মুচকি হাসি দিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করে। এই সময় রঙ্গার গাড়ি চলে আসে। কৃষ্ণা বলে, আরে রঙ্গা ভাই, আমি আপনার বন্ধু হই, এখনো কেন কোনো এসএমএস করেননি? আর কত অপেক্ষা করাবেন? সাথীর সাথে সাথেই কৃষ্ণাকে একটা এসএমএস করে, আর আস্তে আস্তে তাদের লুকোচুরি প্রেম শুরু হয়ে যায়। একদিন সাথীকে ফুল দিতে গেলে সামনে রঙ্গা চলে আসে। বিষয়টা হ্যান্ডেল করতে কৃষ্ণা বলে, বন্ধু হিসেবে গোলাপ ফুল রঙ্গা ভাইকে দেওয়ার জন্য কৃষ্ণা কিনে নিয়ে এসেছে। বোকা রঙ্গা বলে, আরে ভাই, আমার পেছনে যত সময় ব্যয় করেছিস, এই সময়ের অর্ধেক সময় যদি কোনো মেয়ের পিছনে ব্যয় করতি, তাহলে এতদিন মেয়েরা পটে যেত। এখন আমাকে মাফ কর, এখন তুই থাম, তোর সাথে বন্ধুত্ব করার সময় নেই আমার। রাতে কৃষ্ণ তার মনের কথা তার মাকে জানায়। পরদিন সকালে দেখা যায় কৃষ্ণের মা তার ছেলের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। অন্যদিকে রাজুকে দেখানো হয়, তাকে তো আদালত থেকে 14 বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। আদালতের বারান্দায় থাকা অবস্থায় রাগের বশে রাজু সেই পুলিশ অফিসারকে হত্যা করে বসে। তাই তো রাজুকে এই অপরাধের জন্য মোট 21 বছরের কারাদণ্ড দেয়া হয়। আর 10 দিন পর রাজু জেলখানা থেকে মুক্তি পাবে। পরদিন সকালে কৃষ্ণাকে সাতিয়া এসএমএস এর লোকেশন জানিয়ে দেখা করতে বলে। কিছুক্ষণ পরেই সাতিয়া এই এসএমএসটা আবার ডিলিট করে দেয়। দুজনেই একই স্থানে চলে আসে। সাতিয়া বলে, আমার এই জায়গাটা খুব পছন্দের, তাই তো বারবার আমি এখানে চলে আসি। কৃষ্ণা বলে, আর আমার তোমাকে পছন্দ, আই লাভ ইউ, বিয়ে করবে আমাকে? সাতিয়া বলে, শুধুমাত্র কয়েকদিনের পরিচয়, এই কথা কিভাবে বলতে পারো? কৃষ্ণা বলে, সময় কাটিয়ে কথাবার্তা বললে কি আর ভালোবাসা হয়? যেদিন প্রথম দেখেছি সেদিনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তোমাকে নিজের করে নেব। সমস্যা নেই, সময় নিয়ে চিন্তা করো। আমার স্ত্রী হতে না চাইলেও আমার ঘরের বউ হয়ে যাও না প্লিজ। সাতিয়া কিছু বলতেই যাবে, এ সময় রঙ্গার লোক চলে আসে। তাই তো কাল দেখা করার কথা বলে। এরপর থেকে কিছুদিন সাতিয়া খুব একটা কৃষ্ণার সাথে কথা বলে না, তাকে দেখলেও তেমন একটা পাত্তা দেয় না। একদিন সাতিয়াকে কলেজে আসতে দেখে কৃষ্ণা তার পিছু করে কলেজের মধ্যে প্রবেশ করে। কৃষ্ণা সাতিয়ার হাত টেনে ধরে বলে, এতবার ডাকছি, ডাক শুনতে পাচ্ছ না? সাতিয়া ঠাস করে কলেজের সকলের সামনে কৃষ্ণার গালে একটা চর বসিয়ে দেয়। চর খেয়ে বোকা হয়ে কৃষ্ণা কলেজ থেকে বেরিয়ে যায়। আর আজকেই দেখা যায় রাজু জেলখানা থেকে ছাড়া পেয়েছে। জেলখানা থেকে ছাড়া পাওয়ার পর সোজা দেবেন্দ্রের ভাই ভূপতির বাড়িতে চলে যায়। তবে সেই বাড়িতে ভূপতি তো দূরের কথা, কেউই উপস্থিত ছিল না। রাজু ভূপতির বাড়িতে থাকা অবস্থায় ভূপতিকে ফোন দিয়ে এ বিষয়ে থ্রেট দেয়। ভূপতি জানায় সে পালিয়ে যায়নি, সে বরং রাজুর মৃত্যুর ব্যবস্থাপনা করতে বর্তমানে একটু ব্যস্ত আছে। ভূপতির বাড়ি থেকে বেরিয়ে রাজু নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা করে, তবে মাঝপথে টায়ার পাঞ্চার হয়ে যায়। এই সময় সেই গাড়ির পাশ থেকেই কৃষ্ণ যাচ্ছিল। রাজুকে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে, রাস্তায় কেন দাঁড়িয়ে রয়েছেন? আচ্ছা, গাড়ি খারাপ হয়ে গিয়েছে, কোথায় যাবেন? রাজু বলে, শেরশাহপুরাম। কৃষ্ণা বলে, আমিও তো ওই দিকেই যাচ্ছি, আপনি চাইলে যেতে পারেন আমার সাথে।
কোনো উপায় না পেয়ে রাজু কৃষ্ণার গাড়িতে উঠে পড়ে। কৃষ্ণা লুকিং গ্লাসে রাজুর চেহারা দেখে বলে ওঠে, আপনার নাম কি? রাজু বলে, কানসা রাজু। কৃষ্ণা বলে, আমার নাম কৃষ্ণা। কোথা থেকে এসেছেন? রাজু বলে, জেল থেকে। রাজু জিজ্ঞেস করে, তোমার হাতে এটা কিসের সুতো? কৃষ্ণা বলে, এটা রক্ষা কবচ, মা বেঁধে দিয়েছে। আমার মা সবসময় একটা সন্তানের জন্য প্রার্থনা করত। আমি তার তৃতীয় সন্তান। রাজু কৃষ্ণার কাছে তার মায়ের নাম জানতে চায়। কৃষ্ণা জানায় তার মায়ের নাম দেবাকি। এই কথা শুনেই কিছুটা রাজু চিন্তিত হয়ে কৃষ্ণাকে বলে, আমাকে এখানেই নামিয়ে দাও আর তুমি চলে যাও। রাজু বাড়ির মধ্যে প্রবেশ করে, বোনের কাছে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করে। সাথিয়ার মা রাজুকে দেখে টেনশনে পড়ে যায়। অতীতে আমরা দেখতে পাই কাশিতে থাকাকালীন রাজুকে যে সাধু বাবা ভবিষ্যৎবাণী করেছিল, এই কথা সে তার পরিবারকে জানায়। এসব কথা শুনে রাজুর বোন জামাই রেগে বলে, একটু বেশি হয়ে যাচ্ছে না? জ্যোতিষীর কথা শুনে আমাদের সন্তানকে তোমার ভাই মেরে ফেলতে চাচ্ছে। রাজু বলে, জীবিত সন্তানকে মেরে ফেলার চেয়ে সন্তানকে পৃথিবীতে আসতে না দেয়াটাই ভালো নয় কি? রাজুর এসব কথা শুনে বোন জামাই বলে ওঠে, চলো আমার সাথে, এই বাড়িতে আর এক মুহূর্তও নয়। এই বলেই তিনি তার স্ত্রীকে নিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করে। রাজু অমনি সকলে চোখের সামনে বোন জামাইকে মেরে ফেলে। এরপর রাজু বোনের কাছে গিয়ে বলে, তুই আমার জীবন রে বোন, তোকে আমি কোথাও যেতে দেব না। তোকে গর্ভবতী বানানোর জন্য এই একমাত্র কারণ ছিল, সেই কারণটাও আমি শেষ করে দিয়েছি। এখন আর ভয়ের কিছু নেই। না তোর তৃতীয় সন্তান আসবে, না আমার প্রাণ সংশয়ের আশঙ্কা থাকবে। তোর প্রথম সন্তানকে আমি আমার মাথায় তুলে রাখবো। এসব কথা চিন্তা করতে করতে ভয়ে মা তার মেয়ের রুমে গিয়ে সাথিয়ার কাছে আসলে মা বলে, তোর মামা চলে এসেছে। সাথিয়া তার মায়ের হাতে হাত রেখে বলে, ভয় পেও না মা, আমাদের কিছুই হবে না। এই মুহূর্তে দেখা যায় সাথিয়া একা নয়, তার আরো দুটো যমজ বোন রয়েছে, অর্থাৎ তারা 3 বোন। অতীতে দেখা যায় সেই দিন 3টি যমজ মেয়ে হয়েছিল। এই সময় রাজুকে গ্রেফতার করলে সকলেই তখন খুব ব্যস্ত ছিল, তাই তো যমজ বাচ্চার ব্যাপারে কেউ কিছুই টের পায়নি। ত্রিপল বাচ্চার ব্যাপারটা শুধুমাত্র মা আর তার বাড়ির হেল্পিং হ্যান্ড জানেন। রাতের বেলা 2 বাচ্চাকে নিয়ে বাস্কেটে ভরে মা বেরিয়ে যেতে চাইলে রাজুর লোকেরা তাকে দেখে ফেলে। বাড়ির হেল্পিং হ্যান্ড বিষয়টা সামলে নেয়। দুজনেই ভেতরে যাওয়ার পর হেল্পিং হ্যান্ড বলে, সুশীলা দিদি, যতদিন আপনি ঘরের মধ্যে আছেন ভাই আপনাকে কিছুই বলবে না, কিন্তু বাড়ির বাইরে গেলে আপনার 3 সন্তানকে খুঁজে বের করে তাদের হত্যা করতেও তার হাত কাঁপবে না। আপনাকে এই ঘরের মধ্যে থেকেই নিজের সন্তানকে রক্ষা করতে হবে, আর কাউকে বুঝতে দেওয়া যাবে না আপনার 3টি মেয়ে হয়েছে। সুশীলা বলে, আমি এই ঘরের মধ্যে থেকেই আমার 3 মেয়েকে লালন পালন করব, সুশিক্ষা দেব, আর পুরো পৃথিবী জানবে আমার একটি মেয়ে আছে। সুশীলা সেই সময় বাইরে গিয়ে সকলকে উদ্দেশ্য করে বলে, যতদিন রাজু ভাইয়া জেলখানা থেকে ছাড়া না পাবে ততদিন বাড়ির ভেতর কেউ প্রবেশ করবে না। এ কথা রাজুকে জানালে রাজু বলে, আমার বোন যেভাবে তোমাদের চলতে বলে তোমরা সেভাবেই চলবে, শুধুমাত্র আমার বোন যেন বাইরে না চলে যায় এই ব্যাপারে খেয়াল রাখবে। বর্তমানে দেখা যায় বাড়িতে ধর্মীয় রিচুয়াল করছে রাজু, সকলেই সেখানে উপস্থিত রয়েছে, সাথিয়া পূজার মণ্ডপে আর বাকি 2 বোন ঘরের মধ্যে। ঠাকুর মশাই রাজুকে বলে, শুদ্ধিকরণের জন্য এই পবিত্র জল পুরো বাড়িতে ছিটিয়ে দিন। এই কথা শুনে সাথিয়া আর তার মা সুশীলা টেনশনে পড়ে যায়। রাজু এই দায়িত্ব রঙ্গার হাতে তুলে দেয়। রঙ্গা সাথিয়ার রুমে যায়। দরজা খোলার আওয়াজ পেয়ে এক বোন খাটের তলে লুকিয়ে পড়ে। রঙ্গা সাথিয়ার যমজ বোনকে দেখে জিজ্ঞেস করে, তুমি মণ্ডপে ছিলে না, এখানে কি করছো? যমজ বোন বলে, ঠাকুর মশাই আমাকে কিছু জিনিসপত্র নিতে পাঠিয়েছে। রঙ্গা এ কথা শুনে সারা ঘরে পানি ছিটিয়ে দিতে শুরু করে। হঠাৎ করে জানালা দিয়ে খেয়াল করে চোখের পলকে সাথিয়া কি করে আবার মণ্ডপে চলে গেল। তবে এই বিষয়টা রঙ্গা খুব একটা পাত্তা দেয় না। দেখা যায় 2 বোনই খাটের তলে লুকানো। ধর্মীয় রিচুয়াল পালন শেষে সকলেই ঘরের মধ্যে খুব চিন্তিত রয়েছে। আগে তো বাড়ির মধ্যে কেউ প্রবেশ করতো না, কিন্তু এখন রাজু ফিরে আসাতে সকলে যে কোনো সময় যে কোনো রুমে প্রবেশ করে। সামনেই বিপদের হাতছানি, এই বিপদের হাত থেকে তাদের কি রক্ষা করতে আসবে। পরদিন ভূপতির রাইস মিল সহ সমস্ত সম্পত্তি রাজু তার নামে করে নেয়। এরপরেও রাজু ভূপতিকে হাতে নাতে মারতে চায়। রাজু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় একটা ট্রাকের মুখোমুখি হওয়ার হাত থেকে বাঁচার জন্য রাজু সাইড কাটিয়ে গাড়ি রাস্তার নিচে নামিয়ে দেয়। রাজু গাড়ি থেকে নামতেই কেউ একজন তার মুখে এক ধরনের পাউডার ছিটিয়ে দেয়। এই পাউডারের জন্য মূলত রাজু নিজের চোখের সবকিছুই ঝাপসা দেখছিল। এই সময় সকল গুন্ডারা রাজুর উপর আক্রমণ করে। রাজু নিজেকে যথাসম্ভব বাঁচানোর চেষ্টা করে। রাজুর শরীরে গুন্ডারা নানা অস্ত্রের আঘাত দেয়। ঠিক এই মুহূর্তে কৃষ্ণা সেই পথ থেকে যাচ্ছিল। এই ঘটনা দেখে দ্রুত রাজুকে বাঁচাতে কৃষ্ণা ঝাঁপিয়ে পড়ে। কৃষ্ণা একে একে সকলকে প্রতিহত করতে শুরু করে। এ সময় রাজু গাড়িতে থাকা বোতলের পানি দিয়ে মুখ ধুয়ে ফেলে। গুন্ডারা যখনই দেখে রাজুর চোখ পরিষ্কার হয়ে গিয়েছে তখনই তারা সকলেই সেখান থেকে পালিয়ে যায়। কৃষ্ণা রাজুকে নিয়ে তার বাড়িতে চলে আসে।
রাজু সকলের সামনে বলে, সেদিন আমাকে লিফট দিয়েছে ও, আর আজ বিপদের সময় আমার প্রাণ বাঁচিয়েছে। কোনো তো পুরনো সম্পর্ক আমাদের মধ্যে অবশ্যই রয়েছে। এ সময় ঠাকুরমশাই চলে আসে। তিনি বলেন, দুজনের বিয়ের কুণ্ডলী খুব সুন্দরভাবে মিলে গিয়েছে, কোনো ধরনের বাধা নেই। রাজু তার বোনকে বলে, একটু সাথিয়াকে ডেকে নিয়ে আসো তো। সুশীলা তার মেয়েকে নিয়ে আসলে রাজু বলে, আমাদের সাথিয়ার সাথে রঙ্গার বিয়ে দেব। মুহূর্তের মধ্যেই কৃষ্ণা আর সাথিয়ার মন ভেঙে যায়। রঙ্গা এই খবর শুনে তো খুব খুশি। রাজু কৃষ্ণাকে বলে, কৃষ্ণা, তোমার জন্য আমার ঘরের দরজা সবসময় খোলা। কৃষ্ণা বুকে পাথর বেঁধে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা প্রচুর পরিমাণে লাল পানি খেয়ে মাতাল হয়ে রাজু বাড়িতে যায় সাথিয়ার সাথে সামনাসামনি কথা বলতে। এদিকে সাথিয়া কৃষ্ণাকে ভালোবাসে এই ব্যাপারটা সকলের সাথে শেয়ার করে। সাথিয়া বলে, আমরা প্রথম থেকেই বিপদের মধ্যে আছি, যার নাম কাঞ্চা রাজু, আর ওই রাজুকেই বাঁচিয়েছে কৃষ্ণা। তাই আমাদের বাঁচালে একমাত্র কৃষ্ণাই বাঁচাতে পারে। এমন সময় বাইরের কিছু পড়ার আওয়াজ টের পেয়ে জানলা থেকে উঁকি মারলে বুঝতে পারে আর মধ্যে কৃষ্ণা এসেছে। তাই তো সাথিয়া কৃষ্ণার মুখ চেপে ধরে রুমের মধ্যে নিয়ে আসে। কৃষ্ণা সুশীলার সাথে পরিচিত হয়। কৃষ্ণা বলে, আমি আপনার মেয়েকে পছন্দ করি, আপনার মেয়ে আমাকে পছন্দ করে, কিন্তু এরপরেও আপনার মেয়েকে অন্য কোথাও কেন জোর করে বিয়ে দেবেন? এর উত্তর যতক্ষণ না আপনি আমাকে দেবেন ততক্ষণ আমি এখানেই বসে থাকবো। সুশীলা বলে, আমি সবকিছু খুলে বলছি, তুমি ওখান থেকে ওঠো। মাতাল কৃষ্ণা উঠতে গিয়ে হাত ফসকে পড়ে যায়, আর খাটের তলায় সাথিয়ার চেহারার দুটো মানুষকে দেখে সে নিজেই হতভম্ব হয়ে যায়। কোনো মতে নিজেকে সামলিয়ে দাঁড়িয়ে বলে, তোমরা দুজনে আলাদা রকম দেখতে, তাহলে খাটের তলায় কেন দুজন একই রকম দেখতে? তখন কৃষ্ণ বুঝতে পারে ওই দিন তাকে কেন চরটা মারা হয়েছিল। এক বোন হাত জাগিয়ে ইশারা করে বোঝায় ওই দিন চরটা সেই মেরেছিল। তিনজন মেয়ের মধ্যে কৃষ্ণা তার রাধাকে ঠিকই চিনে নেয়। এই সময় সুশীলা সম্পূর্ণ ঘটনা কৃষ্ণাকে খুলে বলে। এমনও পরিস্থিতি হয়েছে, তিনটা বাচ্চা একসাথেই কান্না করছে। কি করবে বুঝে উঠতে না পেরে সুশীলা দুই বাচ্চাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। প্রথম সন্তানের নাম সতিয়াবতী, দ্বিতীয় সন্তানের নাম সতিয়া লীলা, তৃতীয় সন্তানের নাম সতিয়া ভামা। সুশীলা নিজের মেয়েদের ড্রেস সবসময় নিজেই সেলাই করত। মেয়েদের স্কুলের রুটিন ও সুশীলাই ঠিক করে দিত। একদিন এক মেয়ে ক্লাস করত, আর যে মেয়ে ক্লাস করে সেই মেয়ে রাতের বেলা আর দুই বোনকে এ বিষয়ে বুঝিয়ে দেয়। ছোট থেকে মা তাদের বুঝিয়েছে, তোমরা তিনজন নও, তোমরা হলে একজন, তোমাদের এক হয়ে থাকতে হবে। কেউ অসুস্থ হলে বাকি দুজনও স্কুলে যেত না। মা সবসময় চেষ্টা করতো নিখুঁত ভাবে প্ল্যান করে চলার। অনেক কষ্টে সুশীলা তার তিন মেয়েকে এত বড় করেছে। রাজু যেন বুঝতে না পারে, তাই তো তিন মেয়ের মধ্যে যে কোনো একজনকেই একদিন বাইরে বের হওয়ার সুযোগ দিত। শুধুমাত্র তিন মেয়েকে বাঁচানোর জন্য মা অসম্ভব পরিশ্রম করেছে। প্রতিটা মা তার সন্তানকে নিয়ে চারিদিকে ঘুরে বেড়ায়, কিন্তু সুশীলা এখনো নিজের সন্তানদের জীবন রক্ষার জন্য মেয়েদেরকে সকলের চোখের আড়াল করে রেখেছে। সুশীলা বলে, কৃষ্ণা, আমার তিনটা মেয়ে আছে, কিন্তু তাদের জীবন রক্ষার জন্য আমার তাদের লুকিয়ে রাখতে হয়। কৃষ্ণা বলে, মা মহান হয় শুনেছি, কিন্তু আজ সৃষ্টিকর্তার রূপে মাকে দেখেছি। এতদিন আপনি এদের রক্ষা করেছেন, এখন আমি এদের রক্ষা করব। আমি আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। পরদিন কৃষ্ণা রাজুকে বলে, কারখানার কাজবাজ তো মা করে নাই, আপনি যদি আমাকে কোনো কাজ দিতেন, যে কোনো কাজ আমি করে নিতাম। রাজু গঙ্গার হাতে কিছু ফাইলপত্র দিয়ে বলে, এখন থেকে এই দায়িত্ব তোমার, আর কৃষ্ণা, এখন থেকে তুমি সাথিয়ার বডিগার্ড হয়ে থাকবে। এই কাজ পেয়ে তো কৃষ্ণার মনে লাড্ডু ফুটতে থাকে। রাতের বেলা দুজনে ফোনে প্ল্যান করে কি করে রঙ্গার সাথে বিয়ের ব্যাপারটা আটকানো যায়। এ সময় রঙ্গা এসে বলে, সাথিয়া, তোমার সাথে আমি একটু একান্ত কথা বলতে চাচ্ছি। সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমার সাথে একটু দেখা করো। এই বলেই রঙ্গা চলে যায়। কৃষ্ণা আসলে সাথিয়া এসব কথা তাকে বলে দেয়। কৃষ্ণা বলে, দেখা করার আগে যেন রঙ্গা তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসে, এই কথা তুমি ওকে জানিয়ে দাও। বাকি বিষয়টা আমি হ্যান্ডেল করে নেব। সাথিয়া রঙ্গার সাথে দেখা করে বলে, রাতে দেখা করার আগে তুমি আমার জন্য একটু বেশি পরিমাণ বিরিয়ানি নিয়ে এসো, আমরা খেতে খেতে কথা বলে নেব। রঙ্গা খুশি মনে অনেকগুলো বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে। এরপর সাথিয়ার সাথে দেখা করতে যায়। মাঝপথে কৃষ্ণা বলে, কি রঙ্গা ভাই, আজকে একটু খুব বেশি খুশি লাগছে। রঙ্গা বলে, তেমন কিছু না, সাথিয়া আমার সাথে একান্তে দেখা করতে চাচ্ছে। কৃষ্ণা বলে, তাহলে তো খুব ভালো কথা। রঙ্গা আর সাথিয়া দুজনেই বিরিয়ানি খেতে খেতে কথা বলছিল। দূর থেকে দুই বোন আর কৃষ্ণা এসব দেখছিল। রঙ্গা বলে, সাথিয়া, যখন থেকে ভাইয়া তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে, মনে তো লাড্ডু ফুটতে শুরু করেছে। তোমার যা খুশি তুমি আমার কাছে চাও, কি লাগবে তোমার বলো তো। সাথিয়া বলে, বিরিয়ানি। রঙ্গা খেয়াল করে এক প্যাকেট সম্পূর্ণ খাওয়া শেষ, তাই তো তার সামনে আবার বিরিয়ানি এগিয়ে দেয়। সাথিয়া বলে, তুমি খাওয়ার সময় এভাবে দেখলে নজর লেগে যাবে না, চোখ বন্ধ করো। রঙ্গা চোখ বন্ধ করলে এক বোনের স্থানে অন্যজন চলে আসে। এভাবেই এক এক করে তিন বোন ভর প্লেট বিরিয়ানি খায়। এত খাওয়া দেখে রঙ্গার চোখ তো কপালে উঠে যায়। রঙ্গা চিন্তা করে,
একটা মানুষ কি করে এত পরিমাণ খাবার খেতে পারে? রঙ্গার চেহারার এই অবস্থা দেখে সকলেই মজা নিতে থাকে। সাতিয়ার খাবারের অবস্থা দেখে রঙ্গা কিছুটা বিরক্ত হয়ে হাত ধুতে বেসিনের দিকে যায়। তবে সেখানেও সাতিয়া উপস্থিত ছিল। এখন চোখের পলকের মধ্যে কি করে সাতিয়া এখানে চলে আসলো? রঙ্গা বলে, তুমি এখানে কি করে আসলে? এত দ্রুত খাবার কি করে শেষ করলে? সাতিয়া বলে, দ্রুত কোথায়, খাবার তো অল্প পরিমাণে ছিল। রঙ্গা, তুমি আমাকে পছন্দ করো তো? রঙ্গা এ কথা শুনে লজ্জায় অন্যদিকে ঘুরতেই সামনে আবারও সাতিয়াকে দেখতে পায়। রঙ্গা তো চমকে ওঠে। সাতিয়া বলে, আমি তোমার সাথে কথা বলছি আর তুমি অন্যদিকে ঘুরছো কেন? এসব কিছু হিসাব নিকাশ না মেলাতে পেরে রঙ্গা আপন মনে হাঁটতে শুরু করে। তখন কৃষ্ণা সামনে আসলে রঙ্গা বলে, জানি না এখানে কি হচ্ছে, এত পরিমাণ বিরিয়ানি কে খেতে পারে? ভূত নাকি ও? কৃষ্ণা বলে, ওর শরীরে পেতনি থাকতে পারে। রঙ্গা বলে, এই জন্যই কি ওকে সব জায়গায় আমি দেখতে পাচ্ছি? কৃষ্ণা বলে, ওটা পেতনির জন্য নয়, ওটা ভালোবাসার জন্য সব স্থানেই দেখতে পাচ্ছ ওকে। দেখো না তোমাকে দেখে শরম পাচ্ছে? যাও ভাই, চালিয়ে যাও। রঙ্গা সাতিয়ার কাছে গিয়ে বলে, সাতিয়া, আমাকে একটা পাপড়ি চাপড়ি দেয়া যাবে? সাতিয়া বলে, তাহলে চলো রুমের মধ্যে। খুশি খুশি রঙ্গা সাতিয়ার পিছু করতে করতে একটা রুমে চলে যায়। সাতিয়া বলে, লাইট অফ করো, শরম লাগে তো আমার। রঙ্গা লাইট অফ করতেই হুমাহুম ধুমাধুম ধোলাই চলে। ধোলাই খাওয়ার পর রঙ্গা বাইরে আসলে কৃষ্ণা তার চেহারা দেখে বলে, আরে ভাই বাহ, এত কম টাইমে এত রোমান্স করে ফেলেছেন আপনি। আপনি তো পাকা আশিক। রঙ্গা বলে, এই নিশান কি তোমার ভালোবাসার মনে হয়? ও বিরিয়ানি খেয়ে খেয়ে আমাকে ইচ্ছা মতো ধুলাই করেছে। পাপড়ি চেয়েছি, আমাকে ধুলাই করেছে। বিয়ের পর না জানি আমার কি অবস্থা করবে। পরদিন ভূপতির একজন লোক সুলতানকে ধরে নিয়ে আসে রাজুর কাছে। রাজু সুলতানকে ছুরি দিয়ে মারতেই যাবে, সেই মুহূর্তে সুলতান রাজুর হাত থেকে ছুরিটি নিয়ে সাতিয়ার গলায় ধরে। কৃষ্ণা কোনো মতে সাতিয়াকে বাঁচিয়ে নেয়, তবে সাতিয়ার হাতে ছুরির আঘাত লেগে যায়। এরপর কৃষ্ণা সজোরে সুলতানকে লাথি দেয় আর রাজু তার গলায় ছুরির আঘাত দেয়। এই ঘটনা দেখে সাতিয়া খুবই ভয় পেয়ে যায়। রাতের বেলা সকলে মিলে আলোচনা করার সময় রাজু তাদের কথা শুনে নেয়। অমনি রুমের মধ্যে প্রবেশ করে, এক এক করে সকলকে মারতে শুরু করে। এই স্বপ্ন দেখে সুশীলার ঘুম ভাঙে। এই স্বপ্ন যেন তার ভয়কে আরো বাড়িয়ে দেয়। পরদিন মহিলা ডাক্তার আসে। সাতিয়া খুব ভয়ে আতঙ্কিত হয়ে আছে, তাই অন্য বোনকে বাইরে পাঠানো হয়। ডক্টর ড্রেসিং করানোর জন্য হাতের ব্যান্ডেজ খোলার কথা বলে। এই কথা শুনে কৃষ্ণা তো আতঙ্কিত হয়ে পড়ে। ব্যান্ডেজ খোলার পর দেখা যায় তার হাতেও একই রকম ভাবে কাটা রয়েছে। আসলে গতকাল এই ঘটনার পর মা তার দুই মেয়ের হাতেই ঠিক সেম ভাবে কেটেছে। কতটা অসহায় মা। সুশীলা তার মেয়েদের বলছে, বোনেরা একসাথে সুখ আর দুঃখ ভাগাভাগি করতে পারে, তাই তো একে অপরের সাথে তোমাদের ক্ষত ভাগাভাগি করে নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই পুরো ঘটনাটা কৃষ্ণা এক মনে চিন্তা করতে থাকে। কৃষ্ণার মা এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? কৃষ্ণা বলে, আচ্ছা মা, যদি কারো ভয়ে কেউ কখনো 20 বছর ঘরবন্দি হয়ে থাকে তাহলে কি করা দরকার? মা বলে, কারো তো উচিত তাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার। যে কষ্ট কাউকে বলা যায় না, সে কষ্ট জাহান্নামের সমান ভয়ানক হয়ে দাঁড়ায়। রাতের বেলা কৃষ্ণা সকলকে বোঝাচ্ছে, আমাদের এখান থেকে সকলকেই বেরিয়ে যেতে হবে। এমন সময় দেখা যায় রাজুর উপর গুন্ডারা অ্যাটাক করেছে। পুরো বাড়িতে মারামারি তাণ্ডব বেঁধে যায়। কৃষ্ণাও গুন্ডাদের প্রতিহত করতে শুরু করে। এ সময় ভূপতি আরো লোকজন নিয়ে চলে আসে, তবে তারপরও রাজু তার লোকেরা আর কৃষ্ণার সাথে পেরে ওঠে না। অবশেষে রাজুর হাতে ভূপতির মৃত্যু হয়। এরপর লাশগুলোকে ফেলতে গঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে আবারও সাধু বাবার সাথে দেখা হয়। রাজু বলে, আমার বোনের গর্ভের তৃতীয় সন্তান আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, এ কথা বলেছিলে না? তাই তো জন্ম নেওয়ার আগেই আমি ভাগ্যের লিখন বদলে দিয়েছি। সাধু বাবা বলে, ভাগ্যের লিখন কখনো বদলানো যায় না। তুই যতই তাদেরকে বদ্ধ ঘরে রাখিস না কেন, ওই বদ্ধ ঘরের মধ্যেই সৃষ্টিকর্তার ইচ্ছেতেই সবকিছু হবে। রাজু বলে, আপনি কি বলতে চাচ্ছেন আমার বোন 3 সন্তানের জন্ম দিয়েছে আর আমাকে আড়াল করে 3 সন্তানকে ওই ঘরের মধ্যে লালন পালন করছে? এটা সম্পূর্ণভাবে অসম্ভব একটা কাজ। সাধু বাবা বলে, এক মাতার সন্তানকে লুকিয়ে রাখার জন্য নিজের শাড়ির আঁচলই যথেষ্ট। এই কথা শুনে রঙ্গা তার সাথে ঘটে যাওয়া ঘটনায় বুঝতে পারে সাথিয়ার আরো বোন রয়েছে। সাধু বাবা বলে, মনে রাখিস, তোর বোনের সন্তানরা তোর মৃত্যুর কারণ সরাসরি হবে না, তুই নিজেই তোর মৃত্যুকে ডেকে ঘরে নিয়ে এসেছিস। এই বলে সাধু বাবা চলে যায়। কৃষ্ণা বাড়ি ফিরলে তার মা তাকে দিবি দিয়ে জিজ্ঞেস করে, এত রাত পর্যন্ত তুই কোথায় ছিলি? কৃষ্ণা এবার সম্পূর্ণ ঘটনা খুলে বলে। পুরো ঘটনা শুনে কান্না করতে করতে ছেলের হাত ধরে টেনে নিয়ে স্বামীর ছবির সামনে গিয়ে দাঁড়ায়। আমরা দেখতে পাই কৃষ্ণার বাবা সেই পুলিশ অফিসার যাকে কিনা রাজু আদালতেই হত্যা করেছিল। কৃষ্ণার মা কান্না করে সব ঘটনা খুলে বলে। কৃষ্ণা বলে, আমি সবাইকে স্বাধীনতা দিতে চাই, কিন্তু আমার ঘরের মাই স্বাধীনতা পায়নি। মা, এত ভয় পাচ্ছ কেন? হয় ওকে মেরে জেলে যাব, না হয় ওর হাতে আমি মারা যাব। মা, এসব প্রাণকে আমার বাবা রক্ষা করেছিল, আমারও তাদেরকে প্রোটেক্ট করতে হবে। আমার বাবার খুনিকে মেরে ফেলা প্রতিশোধ নয়,
বরং এটা আমার কর্তব্য। এই বলেই কৃষ্ণা চলে যায়। বাইরে বেরিয়ে রঙ্গাকে ফোন করে বলে, রঙ্গা, কৃষ্ণাকে সতর্ক করে দিস, কালকে আমি তিনজনকেই পৃথিবীর সকলের সামনে নিয়ে আসবো। বর্তমানে দেখা যায় কৃষ্ণমূর্তির সামনে সকলেই উপস্থিত রয়েছে। সুশীলা বলে, তোমার বাবা ওই দিন যদি আমার ভাইকে অ্যারেস্ট না করতো তাহলে আমার সন্তানেরা আজ পর্যন্ত বেঁচে থাকতো না। সেদিন তোমার বাবা রক্ষা করেছে আর আজকে তুমি রক্ষা করেছো। এই বিশ্বাসেই আমরা আজকে বাইরে আসার সাহস দেখিয়েছি। ক্ষণিকের মধ্যেই রাজু তার দলবল নিয়ে চলে আসে। এরপর চাকু বের করে প্রথমেই তার ডান হাত রঙ্গার বাবাকে মেরে ফেলে, কেননা এইসব দায়িত্ব সম্পূর্ণ তার উপর ছিল। রঙ্গা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে। এরপর বলে, কৃষ্ণা ওইখান থেকে 1 ইঞ্চিও নড়বে না। শয়তান যতই শক্তিশালী হোক না কেন, সৃষ্টিকর্তার সাথে কখনোই পেরে ওঠে না। এ কথা বলতে বলতেই রাজু রঙ্গার গলায় ছুরি চালিয়ে দেয়। গুন্ডারা কৃষ্ণার সাথে মারামারি শুরু করে দেয়। রাজু বলে, সুশীলা, তোর 3 নাম্বার সন্তান কোনটা আমাকে বলে দে। আমি কথা দিচ্ছি 3 নাম্বার জনকে ছাড়া আর কারো গায়ে হাত তুলবো না। কৃষ্ণা বলে, এটা আমি কখনোই হতে দেব না। তুই সৃষ্টিকর্তার লিখন পাল্টে দিবি? এত যদি সাহস থাকে তাহলে আয়, হয়ে যাক আমাদের দুজনের লড়াই। এমন সময় কৃষ্ণার মাথার পেছনে কেউ একজন সজোরে আঘাত করে। কৃষ্ণা অনেকটা দুর্বল হয়ে পড়ে। এই সুযোগেই সকলেই তাকে মারতে শুরু করে। কৃষ্ণা সেখানেই জ্ঞানহারা হয়ে যায়। সাতিয়া বারবার কৃষ্ণাকে ডাকতে থাকে। এক গুন্ডা এসে কৃষ্ণাকে আঘাত করতেই যাবে, দূর থেকে কৃষ্ণার মা একটা ইট ছুঁড়ে মারে। মা একটা লাঠি দিয়ে গুন্ডাদের প্রতিহত করে ছেলের কাছে এসে মাথায় হাত বুলিয়ে ডাকতে থাকে। গুন্ডারা আক্রমণ করতে গেলে কৃষ্ণার মা সকলকে পাল্টা মারতে শুরু করে। রাজু এসে যখন কৃষ্ণার মায়ের গায়ে হাত তোলে, অমনি কৃষ্ণা উঠে গিয়ে সকলকে মারতে শুরু করে। একসময় কৃষ্ণা আর রাজুর মধ্যে তুমুল লড়াই চলে। কৃষ্ণা বলে, আমরা যেমন জন্ম নেই তেমন মৃত্যু আমাদের ভাগ্যে লিখিত থাকে। ওই মা যদি চাইতো তাহলে নিজের সন্তানদের বাঁচানোর জন্য তোকে খাবারের সাথে বিষ দিতে পারতো। কেন করেনি জানিস? কারণ উনি একজন মানুষ, আর এই দুনিয়াতে শুধুমাত্র মানুষেরই বেঁচে থাকার অধিকার রয়েছে। তুই আমার বাবাকেও মেরে ফেলেছিস। এ সময় রাজুর হাতে থাকা অস্ত্র দিয়ে কৃষ্ণাকে আঘাত করতে গেলে কৃষ্ণা তার হাতে পাল্টা আঘাত করে। ফলে রাজুর হাতের অস্ত্র ছুঁড়ে দেবতা কৃষ্ণের হাতের গোল যন্ত্রের সাথে লাগে, আর এই যন্ত্রটি ঘূর্ণায়মান ভাবে এসে রাজুর গলায় লাগে। ধারালো এই জিনিসের আঁচড়ে রাজুর গলা চিড়ে যায়। তিনি সেখানেই মারা যান। কাহিনীর সমাপ্তি এখানেই হয়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।